হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিট 2025-এর জন্য আমরা প্রিপারেশন স্টার্ট করব আজ থেকে। এবং এই নিটের বায়োলজিতে ভালো কিছু করার জন্য আমাদের এনসিইআরটির বই, যে বোর্ডেরই স্টুডেন্ট হোক, সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ডেরই স্টুডেন্ট হোক, সবাইকে কিন্তু এনসিইআরটির বই লাইন বাই লাইন খুব ভালো করে বুঝে নিতে হবে নিটে বায়োলজিতে ভালো করার জন্য। তা আমি তোমাদেরকে এই এনসিইআরটির বই ক্লাস 11 এবং ক্লাস 12-এর বইগুলো আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব, এবং প্রত্যেক লাইন থেকে কোথা থেকে কি কোশ্চেন হতে পারে একটা টপিক পড়ানোর পর সেই জায়গা থেকে আমরা কোশ্চেনগুলো ডিসকাস করব। দেখো, আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর সিলেবাসের যেটা সেকেন্ড চ্যাপ্টার, সেটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা আমাদের ফার্স্ট পার্টের ভিডিও। আমরা কি দেখছি দেখো, এই চ্যাপ্টারে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে আমরা এখানে লিভিং অর্গানিজমকে কিভাবে ক্লাসিফাই করা যায় বা করা হয় বা করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব ভালো করে মন দিয়ে শোনো। সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের একদম শুরুর দিক থেকে there have been many attempts to classify living organisms. লিভিং অর্গানিজমসকে ক্লাসিফাই করার অনেক উদ্যোগ বা অনেক প্রচেষ্টা হয়েছে। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম উপায়ে এদেরকে ক্লাসিফাই করেছেন। ইট ওয়াজ ডান ইনস্টিংটিভলি, নট ইউজিং ক্রাইটেরিয়া that were scientific but born out of a need to use organisms for our own use, for food, shelter and clothing. তাহলে এই ধরনের যে ক্লাসিফিকেশন, এটা খুব ইনস্টিংটিভলি বা ন্যাচারালি হয়েছিল, সেই সমস্ত ক্রাইটেরিয়ার বেসিসে নয়, যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সায়েন্টিফিক, মানে কোনো সায়েন্টিফিক ক্রাইটেরিয়ার বেসিসে এই আদি যে ক্লাসিফিকেশন বা আদি শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছিল, একদম প্রাইমারি ক্লাসিফিকেশন লিভিং অর্গানিজমের, সেগুলো কিন্তু কোনো সায়েন্টিফিক ক্রাইটেরিয়ার বেসিসে হয়নি। সেগুলো কিভাবে করা হয়েছিল, যে সমস্ত অর্গানিজমগুলোকে আমরা খাবারের জন্য বা বাসস্থানের জন্য, ফুড, শেল্টার অথবা ক্লোদিং মানে জামা কাপড়, এইসবের জন্য আমাদের নিজেদের ইউজ, আমাদের নিজেদের কাজে লাগার সুবিধের জন্য আমরা সেইভাবে লিভিং অর্গানিজমকে তৎকালীন বিজ্ঞানীরা বা তৎকালীন মানুষ সেইভাবে তাদেরকে ক্লাসিফাই করেছিলেন, কিন্তু এটার মধ্যে কোনো সায়েন্টিফিক বেসিস ছিল না। পরবর্তীকালে অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট এ মোর সায়েন্টিফিক বেসিস ফর ক্লাসিফিকেশন। অ্যারিস্টটল ছিলেন প্রথম মানুষ যিনি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন করেন একটা সায়েন্টিফিক বেসিসে। সেই জন্য অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজি বলা হয় এবং ফাদার অফ জুওলজিও বলা হয়। তিনি কি করেছিলেন? হি ইউজড সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স টু ক্লাসিফাই প্ল্যান্টস ইনটু ট্রিজ, শ্রাবস অ্যান্ড হার্বস। তাহলে প্ল্যান্টসদেরকে উনি কি করলেন? প্ল্যান্টসদেরকে উনি তিনটে ভাগে ভাগ করলেন, ট্রিজ, শ্রাবস এবং হার্বস, এই তিনটে গ্রুপে উনি প্ল্যান্টদেরকে ভাগ করলেন। কিসের বেসিসে ক্লাসিফাই করলেন? মরফোলজিক্যাল ক্যারেক্টারের বেসিসে। স্ট্রেংথ অফ দ্য স্টেম, এটা একটা ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল ক্যারেক্টার। কোন প্ল্যান্টের স্টেমের স্ট্রেংথ কেমন, তার কাণ্ডটা কতটা শক্তিশালী, তার বেসিসে এইভাবে এদেরকে ক্লাসিফাই করেছিলেন। ট্রিজ একটা গ্রুপ, শ্রাবস হচ্ছে দ্বিতীয় গ্রুপ, আর হার্বস হচ্ছে থার্ড গ্রুপ। ট্রিদের আমরা জানি এদের স্ট্রেংথ, এদের স্টেমের স্ট্রেংথ সবচেয়ে বেশি, হার্বরা একটু মিডিওকার, আর শ্রাব হচ্ছে মিডিওকার, আর হার্বের স্ট্রেংথ হচ্ছে সবচেয়ে কম। অ্যারিস্টটল প্ল্যান্টের ক্লাসিফিকেশনের পাশাপাশি উনি কি করলেন? হি অলসো ডিভাইডেড অ্যানিমালস ইন্টু টু গ্রুপ। কিসের বেসিসে? দোজ হুইচ হ্যাড রেড ব্লাড অ্যান্ড দোজ দ্যাট ডিড নট। তাহলে যাদের রেড ব্লাড আছে বা যাদের রেড ব্লাড নেই, সেই বেসিসে উনি অ্যানিম্যালদের ক্লাসিফাই করলেন। যাদের রেড ব্লাড আছে সেই গ্রুপের উনি নাম দিলেন এনাইমা, ENAIMA, আর যে গ্রুপের রেড ব্লাড নেই তাদের নাম দিলেন অ্যানাইমা, ANAIMA। তাহলে আমরা এইটুকু থেকে আমরা কি বুঝলাম? প্রথম দিকে যে সমস্ত ক্লাসিফিকেশন হয়েছিল সেগুলো কোনো সায়েন্টিফিক বেসিস ছিল না, সেগুলো আমাদের নিজেদের ইউজ, আমাদের পার্সোনাল পারপাসের বেসিসে, ফুড, শেল্টার, ক্লোদিং, এই বেসিসে আমরা ক্লাসিফাই করেছিলাম। কিন্তু পরবর্তীকালে অ্যারিস্টটল এলেন এবং উনি সেইভাবে এটাকে ক্লাসিফাই করলেন সমস্ত লিভিং অর্গানিজমদেরকে। প্ল্যান্টদেরকে উনি মরফোলজিক্যাল ক্যারেক্টারের বেসিসে ট্রি, শ্রাব আর হার্ব এই তিনটে গ্রুপে ভাগ করলেন, আর অ্যানিমালদেরকে এনাইমা আর অ্যানাইমা, মানে যাদের রেড ব্লাড আছে তাদের এনাইমা, আর যাদের রেড ব্লাড নেই তাদের অ্যানাইমা, এই দুটো গ্রুপে ভাগ করলেন। এরপরে আমরা আসছি ইন লিনিয়াস টাইম। পরবর্তীকালে লিনিয়াস মানে ক্যারোলাস লিনিয়াসের কথা এখানে বলা হয়েছে। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি, কারণ ইনি প্রথম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের রিলেটেড যে বায়োনমিয়াল নোমেনক্লেচার, জেনাস এবং স্পিসিস দিয়ে যে অ্যানিম্যালদেরকে সায়েন্টিফিক নেম দেওয়া, সেটা ইনি প্রথম করেছিলেন। এবং এই ক্যারোলাস লিনিয়াসই
প্রথম এই টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন নিয়ে এলেন, এবং এই দুটো সিস্টেম ছিল, একটা প্ল্যান্টি আর একটা হচ্ছে অ্যানিম্যালিয়া। তাহলে কি হলো, এই প্ল্যান্টি আর অ্যানিম্যালিয়া এই দুটো কিংডম তিনি প্রথম ক্যারোলাস লিনিয়াস এস্টাবলিশ করলেন, অ্যান্ড ইট ওয়াজ ডেভেলপড দ্যাট ইনক্লুডেড অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস রেসপেক্টিভলি। এই প্ল্যান্টি গ্রুপের মধ্যে সমস্ত প্ল্যান্টদেরকে আর অ্যানিম্যালিয়া গ্রুপের মধ্যে সমস্ত অ্যানিম্যালদেরকে উনি ইনক্লুড করেছিলেন। দিস সিস্টেম ডিডন্ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটস অ্যান্ড প্রোক্যারিওটস। এটা হচ্ছে এই টু কিংডম কনসেপ্টের একটা লিমিটেশন, যে এই টু কিংডম কনসেপ্ট কিন্তু ডিডন্ট ডিস্টিংগুইশ, আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ডিডন্ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটস অ্যান্ড প্রোক্যারিওটস। এই ইউক্যারিওটস বা প্রোক্যারিওটসের মধ্যে এটা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারেনি। আর কিসের করতে পারেনি? ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজমস এবং ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক। তাহলে ক্যারোলাস লিনিয়াস যেটা করলেন, টু কিংডম কনসেপ্ট দিলেন, সমস্ত প্ল্যান্টদেরকে প্ল্যান্টির মধ্যে নিয়ে এলেন, সমস্ত অ্যানিম্যালদেরকে অ্যানিম্যালিয়ার মধ্যে নিয়ে এলেন। উনি বললেন যে সমস্ত লিভিং অর্গানিজমদেরকে আমি দুটো ভাগে ভাগ করলাম, দুটো কিংডমে ভাগ করলাম। কিন্তু ওনার এই ক্লাসিফিকেশন কিন্তু প্রোক্যারিওট ইউক্যারিওটদেরকে ডিস্টিংগুইশ করেনি, ইউনিসেলুলার বা মাল্টিসেলুলারকে ডিস্টিংগুইশ করেনি, কারণ ইউনিসেলুলার প্ল্যান্ট, ইউনিসেলুলার অ্যানিম্যাল, ইউনিসেলুলার প্ল্যান্টরা মাল্টিসেলুলার প্ল্যান্টরা একই গ্রুপে ছিল, ইউনিসেলুলার অ্যানিম্যাল ইউনিসেলুলার মাল্টিসেলুলার অ্যানিম্যাল একই গ্রুপে ছিল। আবার সেইভাবে তোমার প্রোক্যারিওটস যারা ব্যাকটেরিয়ারা, তারাও প্ল্যান্টের সঙ্গে ঢুকেছিল, প্ল্যান্টরা ছিল ইউক্যারিওটস, ইউক্যারিওটিকের মধ্যে তিনি ডিস্টিংগুইশ করতে পারেননি। আবার যারা ফটোসিনথেটিক, যেমন গ্রিন অ্যালগি, আবার নন ফটোসিনথেটিক ফাঞ্জি, এরা সবাই কিন্তু ওই প্ল্যান্টির মধ্যেই ছিল। তাহলে ফটোসিনথেটিক নন ফটোসিনথেটিকের মধ্যেও এই ক্লাসিফিকেশন আলাদা করতে পারিনি, কোনো রকম ডিস্টিংগুইশ করতে পারিনি। ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইন্টু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ওয়াজ ইজিলি ডান, এটা খুব সহজেই হয়েছিল, অ্যান্ড ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমাদের পক্ষে খুব বোঝাটাও সুবিধে। বাট এ লার্জ নাম্বার অফ অর্গানিজমস ডিড নট ফল ইন্টু আইদার ক্যাটাগরি। তাহলে এরকম অনেক অর্গানিজমস ছিল যাদেরকে আমরা প্ল্যান্টের মধ্যেও দিতে পারিনি, অ্যানিম্যালের মধ্যেও দিতে পারিনি। হেন্স দ্য টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর এ লং টাইম ওয়াজ ফাউন্ড ইনঅ্যাডিকুয়েট, এবং পরবর্তীকালে এটাকে মনে হয়েছিল এই ক্লাসিফিকেশনটা ছিল ইনঅ্যাডিকুয়েট, মানে অপ্রতুল, মানে এটা কিন্তু আমাদের সমস্ত কোয়ারির আনসার দিতে পারেনি। বিসাইডস গ্রস মরফোলজি, আ নিড ওয়াজ অলসো ফেল্ট ফর ইনক্লুডিং আদার ক্যারেক্টারিস্টিক্স লাইক সেল স্ট্রাকচার, nature of cell wall, mode of nutrition, habitat, methods of reproduction, evolutionary or phylogenetic relationship, etc. তাহলে এই টু কিংডম কনসেপ্ট বেসিক্যালি তৈরি হয়েছিল, ক্যারোলাস লিনিয়াস করেছিলেন গ্রস মরফোলজিক্যাল ক্যারেক্টার্সের বেসিসে, কিন্তু এটা ছাড়াও সেল স্ট্রাকচার বা নেচার অফ সেল ওয়াল, মোড অফ নিউট্রিশন, হ্যাবিট্যাট, মোড অফ রিপ্রোডাকশন, মেথড অফ রিপ্রোডাকশন, তাদের ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা ইভলিউশনারি রিলেশনশিপ, এইগুলো দিয়েও কিন্তু ক্লাসিফাই করার কথা তখন পরবর্তীকালে সায়েন্টিস্টদের মনে হতো। ক্লাসিফিকেশন সিস্টেমস ফর দ্য লিভিং অর্গানিজমস হ্যাভ হেন্স আন্ডারগন সেভারাল চেঞ্জেস ওভার দ্য টাইম। তাহলে পরবর্তীকালে আমরা দেখেছি এই ক্লাসিফিকেশনের সিস্টেম সময়ের সাপেক্ষে বারবার চেঞ্জ হয়ে গেছে। সময় যেমন পেরিয়ে গেছে, এই লিভিং অর্গানিজমদের ক্লাসিফিকেশন বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্নভাবে করেছেন। দো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডমস হ্যাভ বিন এ কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেমস। তাহলে দেখো বিভিন্ন সায়েন্টিস্টরা পরপর বিভিন্নভাবে ক্লাসিফাই করেছেন, কিন্তু আমরা দেখব যে প্ল্যান্ট আর অ্যানিম্যাল এই গ্রুপটা কিন্তু সব গ্রুপের মধ্যেই কনস্ট্যান্ট থেকেছে। দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট গ্রুপস অর অর্গানিজমস বি ইনক্লুডেড আন্ডার দিস কিংডমস হ্যাভ বিন চেঞ্জিং, মানে প্রাথমিকভাবে যে সমস্ত অর্গানিজমরা, যেমন ভাবো প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, বা যারা ফটোসিনথেটিক নয় মানে হেটারোট্রপিক ফাঙ্গাস, বা ধরো কিছু ইউনিসেলুলার গ্রুপ, এরা পরবর্তীকালে অন্যান্য গ্রুপের মধ্যে ভাগ হয়ে গেছে, নতুন নতুন তাদের কিংডম করা হয়েছে, কিন্তু প্ল্যান্টি আর অ্যানিম্যালে কিন্তু আগের মতোই থেকে গেছে। সেজন্য বলছে দো প্ল্যান্টি অ্যান্ড অ্যানিম্যাল কিংডমস হ্যাভ বিন এ কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেম। ডিফারেন্ট সিস্টেমের মধ্যে প্ল্যান্ট আর অ্যানিম্যাল কিংডম কিন্তু কনস্ট্যান্টলি থেকে গেছে। But the understanding of what groups or organisms be included under these kingdoms have been changing. The number and nature of other kingdoms have also been understood differently by different scientists over the time. বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন সময় যেভাবে ডেসক্রাইব করেছেন আমরা সেগুলোও পড়বো, প্রত্যেকটা আমরা আলোচনায় আসবো। আচ্ছা, এখান থেকে আমি কিছু কোশ্চেন দিই, তোমাদের এমসিকিউ দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং পার্সন অর সায়েন্টিস্ট অ্যাটেম্পটেড এ সায়েন্টিফিক বেসিস ফর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন? আমরা জানি এখানে অপশন দেওয়া আছে লুই পাস্তুর, হিপোক্রেটস, অ্যারিস্টটল আর লিনিয়াস। এর মধ্যে অ্যারিস্টটল ছিলেন প্রথম ব্যক্তি
যিনি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনকে করেছিলেন। তাহলে এটা হচ্ছে আনসার। আচ্ছা, এটাকে আমি রাউন্ড দিয়ে দিই, এটা হচ্ছে আনসার। আচ্ছা, অ্যারিস্টটল ক্লাসিফাইড প্ল্যান্টস ইনটু ট্রি, স্টাবস, গ্রাস, হার্বস, ক্লাইম্বার। তাহলে এর মধ্যে কোনটা অপশন হবে? অল অফ দিস? না, অল অফ দিস হবে না, কারণ গ্রাস বা ক্লাইম্বার ওনার ইয়েতে ছিল না। ট্রি ছিল, স্টাব ছিল, হার্ব ছিল, মানে 1, 2 আর 4 ছিল। মানে বেসিক্যালি এখানে তোমার ABD এই অপশনটা হবে। ABD মানে এখানে 1, 2 আর 4 অপশন দেওয়া আছে। এই ট্রি, স্টাব আর হার্বস ওনার ক্লাসিফিকেশনের মধ্যে ছিল। থার্ড কোশ্চেন হচ্ছে বেসিস অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস বাই অ্যারিস্টটল ওয়াজ, এটা কিসের বেসিসে করা হয়েছিল? মরফোলজিক্যাল ক্যারেক্টার, বিহেভিয়ারাল ফিচার, ইটিং হ্যাবিট নাকি হ্যাবিটেট? এটা শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টারের বেসিসে করা হয়েছিল। তাহলে আনসারটা হবে এ অনলি। আচ্ছা, তারপর কি বলছে? অ্যারিস্টটল ডিভাইডেড অ্যানিমালস ইনটু হাউ মেনি গ্রুপস? অ্যারিস্টটল অ্যানিমালদের দুটো গ্রুপে ভাগ করেছিলেন। কি কি গ্রুপ? একটা ছিল এনাইমা আর একটা অ্যানাইমা। তাহলে এখানে হবে 2, আনসার হবে 2 অপশন। অ্যারিস্টটল ডিভাইডেড অ্যানিমালস অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ, এটা হবে রেড ব্লাড। রেড ব্লাডের প্রেজেন্সের বেসিসে অ্যানিমালদের দুভাবে ক্লাসিফাই করা হয়েছিল। তারপর কি বলছে দেখো, এবার আমরা দেখি এনসিইআরটিতে ফিরে আসি। তাহলে এখানে আমরা দেখেছি 5 কিংডম কনসেপ্টের কথা। 5 কিংডম কনসেপ্টে RH হোয়াইটেকারের কথা আমরা পড়বো, যিনি 1969-এ এই 5 কিংডম কনসেপ্ট প্রপোজ করেছিলেন। কিন্তু এই ক্যারোলাস লিনিয়াসের 2 কিংডম কনসেপ্ট আর RH হোয়াইটেকারের 5 কিংডম কনসেপ্টের মধ্যে কিন্তু 3 কিংডম কনসেপ্ট বা 4 কিংডম কনসেপ্ট এসেছিল, সেগুলো আমি তোমাদের পরে বলছি। আগে আমি এনসিইআরটি ডিসকাশনটা করে নিই। তাহলে RH হোয়াইটেকার কি করলেন? দ্য কিংডম ডিফাইন্ড বাই হিম ওয়ার নেমড। তাহলে RH হোয়াইটেকার এই সমস্ত লিভিং অর্গানিজমদেরকে 5টা কিংডমে ভাগ করলেন। কি কি কিংডম? 1 নম্বর হচ্ছে মোনেরা, 2 নম্বর প্রোটিস্টা, 3 নম্বর ফানজাই, 4 নম্বর প্ল্যান্টি, 5 নম্বর অ্যানিমেলিয়া। তাহলে মনে রাখবে RH হোয়াইটেকার সমস্ত লিভিং অর্গানিজমদেরকে 5টা গ্রুপে ভাগ করলেন। দ্য মেইন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন ইউজড বাই হিম ইনক্লুড সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলের মধ্যে একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট দেওয়া আছে এই 5টা কিংডমের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের। মোনেরা, প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া 5টা কিংডম আছে, আর তাদের এই 5টা ক্যারেক্টার এখানে দেওয়া আছে: সেল টাইপ, সেল ওয়াল, নিউক্লিয়ার মেমব্রেন, বডি অর্গানাইজেশন আর মোড অফ নিউট্রিশন। খুব ভালো করে বোঝো, এই 5টা কিংডমের মধ্যে সেল টাইপ যদি আমরা দেখি, তাহলে মোনেরারা হচ্ছে একমাত্র প্রোক্যারিওট। মোনেরা ছাড়া আর বাদবাকি দেখো 4টে গ্রুপই কিন্তু ইউক্যারিওটিক। সেল ওয়াল, সেল ওয়াল আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে তোমার অ্যানিমেলিয়ার ক্ষেত্রে সেল ওয়াল থাকছে না, বাকি 4টে গ্রুপেই কিন্তু সেল ওয়াল থাকে। মানে মোনেরা এবং ফানজি, প্ল্যান্টিতে তো সবসময় সেল ওয়াল থাকে। প্রোটিস্টার ক্ষেত্রে কিছু কিছু প্রোটিস্টার মধ্যে সেল ওয়াল আছে। মোনেরার ক্ষেত্রে এই সেল ওয়ালটা হচ্ছে পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড এর মিশ্রণে তৈরি। মানে এটা হচ্ছে তোমার বলা হয় এটাকে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়েছে মোনেরার সেল ওয়াল। প্রোটিস্টার ক্ষেত্রে কোনো কোনো প্রোটিস্টার ক্ষেত্রে সেল ওয়াল দেখা যায়। আর ফানজাইয়ের ক্ষেত্রে আমরা দেখবো এদের সেল ওয়াল তৈরি হচ্ছে কাইটিন দিয়ে। প্ল্যান্টির ক্ষেত্রে তো সেল ওয়ালের মেন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে সেল ওয়াল থাকছে না। নিউক্লিয়ার মেমব্রেন দেখো, কোনো মোনেরা যেহেতু এরা প্রোক্যারিওটিক সেই জন্য এদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকছে না, আর বাদবাকি 4টে গ্রুপই যেহেতু ইউক্যারিওটিক সেই জন্য এদের 4 জনের মধ্যে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আছে। বডি অর্গানাইজেশন দেখো, মোনেরা এবং প্রোটিস্টা, মোনেরাদের মধ্যে এরা সবাই হচ্ছে সেলুলার, সেই জন্য এরা কিন্তু মানে ইউনিসেলুলার, সেই জন্য এদেরকে আমরা সেলুলার অর্গানাইজেশন দেখতে পাই। প্রোটিস্টাটাও তাই, ইউনিসেলুলার হওয়ার জন্য এদের সেলুলার অর্গানাইজেশন দেখা যায়। কিন্তু ফানজাই হচ্ছে মাল্টিসেলুলার বাট লুজ টিস্যু। মাইন্ড ইট, খুব মন দিয়ে, যে লুজ টিস্যু দেখতে পাওয়া যায় কোন মাল্টিসেলুলার লিভিং গ্রুপের মধ্যে, মনে রাখতে হবে সেটা হলো ফানজাই। প্ল্যান্টির মধ্যে টিস্যু অর্গান দেখা যায় এবং অ্যানিম্যালিয়ার মধ্যে টিস্যু অর্গান এবং অর্গান সিস্টেম এই ধরনের অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। মোড অফ নিউট্রিশনে আমরা আসি। মোনেরারা হচ্ছে অটোট্রফিক বা হেটেরোট্রফিক হতে পারে। যারা অটোট্রফিক হয় মানে যারা ফটোসিনথেটিক বলবো না, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এই গ্রুপটা আবার দুরকম হতে পারে। একটা হচ্ছে কেমোসিনথেটিক মানে যারা কেমিক্যালকে ইউজ করে নিজেদের খাবার বানায়, আর একটা হচ্ছে ফটোসিনথেটিক মানে যারা লাইটকে ইউজ করে নিজেদের খাবার বানায়। এরা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া। আর হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া কি হতে পারে? স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক মানে যারা ডেড
অর্গানিজমকে কনজিউম করে, আর প্যারাসাইটিক মানে যারা লিভিং অর্গানিজমকে কনজিউম করে, অর্থাৎ হেটেরোট্রফিকরা কিন্তু নিজের খাবার নিজেরা বানাতে পারছে না। প্রোটিস্টার ক্ষেত্রে আমরা দেখবো এরা সবাই অটোট্রফিক, মানে এরা ফটোসিনথেটিক হয় বেসিক্যালি, এবং কেউ কেউ এদের, সবাই অটোট্রফিক বলবো না, প্রোটিস্টাদের মধ্যে আমরা অটোট্রফিক এবং হেটেরোট্রফিক দুটোই দেখতে পাই, এবং এদের মধ্যে যারা অটোট্রফিক তারা কিন্তু সবাই ফটোসিনথেটিক। ফানজাইয়ের মধ্যে ফানজাই হেটেরোট্রফিক হয়, এরা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে না, এবং হেটেরোট্রফিক ফানজাইরা হতে পারে আইদার স্যাপ্রোফাইটিক মানে যারা ডেড অর্গানিজমকে কনজিউম করে, আর প্যারাসাইটিক মানে যারা লিভিং অর্গানিজমকে কনজিউম করে বা লিভিং অর্গানিজমের উপর বেস করে থাকে। প্ল্যান্টিরা এরা সবাই অটোট্রপিক এবং এরা ফটোসিনথেটিক, লাইটকে কাজে লাগিয়ে এরা নিজেদের খাবার তৈরি করে। অ্যানিমেলিয়া হচ্ছে হেটেরোট্রপিক, এদের আবার দু রকমের নিউট্রিশন দেখা যায়, একটা হচ্ছে হোলোজুইক মানে যারা লিভিং অর্গানিজমকে কনজিউম করতে পারে, আর স্যাপ্রোফাইটিক মানে যারা ডেড অর্গানিজমকে কনজিউম করে। এরপর আমরা আসি নেক্সট টপিক। দেখো কি বলছে, দ্য থ্রি কিংডম সিস্টেম। তাহলে 2 কিংডম পড়লাম, 5 কিংডম পড়লাম, এবার আমরা আসছি 3 কিংডম সিস্টেম হ্যাজ অলসো বিন প্রপোজড that divides the kingdom Monera into 2 domains, leaving the remaining eukaryotic kingdom in the 3rd domain, and thereby a 6 kingdom classification। এবং আমরা দেখেছি যে এখানে 2 কিংডম কনসেপ্ট ক্যারোলাস লিনিয়াসের পরে আমরা দেখতে পাচ্ছি যে লিভিং দ্য রিমেনিং ইউক্যারিওটিক কিংডম ইন দ্য 3rd ডোমেন, 3rd ডোমেনের মধ্যে, অ্যান্ড দেয়ার বাই এ 6 কিংডম ক্লাসিফিকেশন। এগুলো আমরা ডিটেলে হায়ার ক্লাসে পড়বো। তাহলে 3 ডোমেন সিস্টেম, এটা কিন্তু কিংডম নয়, দ্য 3 ডোমেন সিস্টেম হ্যাজ অলসো বিন প্রপোজড। তাহলে 5 কিংডমের পরে এলো 3 ডোমেন সিস্টেম। 3 ডোমেন সিস্টেমে কি করা হলো, দ্যাট ডিভাইডস দ্য কিংডম মোনেরা ইন্টু 2 ডোমেন। মোনেরাকে 2টো ডোমেনে ভাগ করেছে। কি কি ডোমেন? একটা হচ্ছে আর্কিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া, আমরা পড়বো। আর মোনেরা বাদ দিয়ে বাদ বাকি যারা থাকলো, লিভিং দ্য রিমেনিং ইউক্যারিওটিক কিংডম ইন দ্য 3rd ডোমেন। এই লিভিং রিমেনিং যে সমস্ত বাকি সমস্ত ইউক্যারিওটিকদের ইউক্যারিয়া বলে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসা হলো, এবং পরবর্তীকালে একটা 6 কিংডম ক্লাসিফিকেশন হলো, সেটা আমি তোমাদের দেখাবো, এবং এই ডিটেল আমরা হায়ার ক্লাসে পড়বো, এটা এখন দরকার নেই। আচ্ছা, এরপর কি বলছে দেখো, লেট আস লুক এট দিস 5 কিংডম ক্লাসিফিকেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস অ্যান্ড কনসিডারেশন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। Earlier classification system included bacteria, blue-green algae, fungi, mosses, ferns, gymnosperm and the angiosperms under plant। তাহলে দেখো প্রথম দিকে যে ক্লাসিফিকেশন হয়েছিল তারা কিন্তু ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, ফানজাই, মস, ফার্ন, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মকে প্ল্যান্টির মধ্যে রেখেছিল। The character that unified this whole kingdom was that all the organisms included had a cell wall in their cells। তাহলে এদেরকে কেন একটা গ্রুপে রাখা হয়েছিল, তার কারণ হচ্ছে এদের প্রত্যেকের সেল ওয়াল ছিল। তাহলে কি বলেছে দেখো, লেট আস লুক এট দিস 5 কিংডম ক্লাসিফিকেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস অ্যান্ড কনসিডারেশন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। এই 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা দেখলে আমরা কিছু বুঝতে পারবো যে এটাকে করার জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল, কিছু ইস্যুস ছিল, কিছু কনসিডারেশন ছিল। তাহলে প্রাথমিকভাবে আমরা দেখলাম ব্যাকটেরিয়া, ফানজাই, ব্লু গ্রিন অ্যালগি, মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবাই একটা গ্রুপের মধ্যে ছিল, কারণ এদের প্রত্যেকের মধ্যে সেল ওয়াল ছিল। দিস প্লেস টুগেদার গ্রুপস হুইচ ওয়াইডলি ডিফার্ড ইন আদার ক্যারেক্টার। তাহলে এই বিভিন্ন গ্রুপগুলো এক জায়গায় থাকলে, সেল ওয়াল যেহেতু সবার আছে, তাহলে সবাই একটা গ্রুপে, কিন্তু এটা ধরে নিলেও এদের প্রত্যেকের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স ছিল। যেমন আমি তোমাদের বলি, এই তোমার ব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন অ্যালগি এরা ছিল প্রোক্যারিওটস, তবু এরা প্ল্যান্টের মধ্যে ছিল, আর এই বাদ বাকিরা ছিল ইউক্যারিওটস এবং এরা ছিল প্ল্যান্টের মধ্যে। It brought together the prokaryotic bacteria and the blue-green algae, এটাই বললাম আমি, cyanobacteria, blue-green algae আর একটা নাম, with other groups which were eukaryotes। তাহলে এরা দুজন ছাড়া এই ফানজাই, মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এরা ছিল ইউক্যারিওটস। তাহলে এখানে প্রোক্যারিওট আর ইউক্যারিওট কিন্তু একসঙ্গে মিশে ছিল আর্লিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে। It also grouped together the unicellular organism and the multicellular ones। যেমন ধরো এই এদের আর্লিয়ার ক্লাসিফিকেশনে কি ছিল, ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমগুলো একসঙ্গে ছিল। যেমন ফর এক্সাম্পল ক্লামাইডোমোনাস একটা ইউনিসেলুলার অ্যালগি, আবার স্পাইরোগাইডা হচ্ছে একটা মাল্টিসেলুলার অ্যালগি, দুটোই কিন্তু অ্যালগির আন্ডারে একটা গ্রুপে ছিল। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন দ্য হেটেরোট্রফিক গ্রুপ ফানজাই অ্যান্ড দ্য অটোট্রফিক গ্রিন প্ল্যান্টস, দো দে অলসো শোড এ ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স ইন দেয়ার ওয়ালস কম্পোজিশন। তাহলে দেখো আমরা জানি, অলরেডি জেনেছি যে প্ল্যান্ট মানে
মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এবং অ্যালগি এরা হচ্ছে ফটোসিনথেটিক, কিন্তু ফানজাইরা হচ্ছে হেটেরোট্রপিক, ফটোসিনথেটিক নয়, মানে অটোট্রপিক নয়। তাহলে এদের দুটো গ্রুপ কিন্তু এক জায়গাতে ছিল, এবং এক জায়গাতে ছিল তার কারণ হচ্ছে এদের সেল ওয়াল আছে দুটো গ্রুপের মধ্যেই, কিন্তু প্ল্যান্টিরও সেল ওয়াল আছে, ফানজাইয়েরও সেল ওয়াল আছে, কিন্তু এদের সেল ওয়ালের কম্পোজিশনের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। সেটাই লাস্ট লাইনে বলেছে, দ্য ফানজাই হ্যাড কাইটিন ইন দেয়ার ওয়ালস while the green plants have a cellulosic cell wall. প্ল্যান্টির সেল ওয়াল মানে গ্রিন প্ল্যান্টসের সেল ওয়ালের মধ্যে মেনলি সেলুলোজ থাকে, সেটা ওদের সেল ওয়াল হচ্ছে সেলুলোজিক সেল ওয়াল, কিন্তু ফানজাইয়ের ক্ষেত্রে এদের কাইটিন থাকে। when such characteristics were considered, যখন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে কনসিডার করা হয়েছিল, the fungi were placed in a separate kingdom, যখন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কনসিডার করা হয় তখন ফানজাইকে একটা আলাদা কিংডমের মধ্যে রাখা হয়, যেটা নাম হলো কিংডম ফানজাই। অল প্রোক্যারিওটিক অর্গানিজমস ওয়ার গ্রুপ টুগেদার আন্ডার কিংডম মোনেডা, এই সমস্ত প্রোক্যারিওটিক অর্গানিজমদের এই মোনেডার মধ্যে নিয়ে আসা হয়। অ্যান্ড দ্য ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমদেরকে প্লেস করা হয় কিংডম প্রোটিস্টার মধ্যে। কিংডম প্রোটিস্টা হ্যাজ ব্রট টুগেদার ক্ল্যামাইডোমোনাস, কিংডম প্রোটিস্টারা ক্ল্যামাইডোমোনাস বা ক্লোরেল্লা, যেটা আর্লিয়ার প্লেসড ইন অ্যালগি, অ্যালগির মধ্যে এটা ছিল উইদিন প্ল্যান্টস অ্যান্ড বোথ হ্যাভিং সেল ওয়ালস, এর মধ্যে এটা ছিল উইথ প্যারামিশিয়াম অ্যান্ড অ্যামিবা which were earlier placed in the animal kingdom which lack cell wall। তাহলে প্যারামিশিয়াম বা অ্যামিবা এরা আগে কিন্তু প্যারামিশিয়াম অ্যামিবা দুটোই কিন্তু অ্যানিম্যাল কিংডমের মধ্যে ছিল, এবং এদের কিন্তু সেল ওয়াল থাকে না, অ্যানিম্যালের যেমন সেল ওয়াল থাকে না, তো এদেরকেও কিন্তু পরবর্তীকালে কিংডম প্রোটিস্টার মধ্যে অ্যানিমেলিয়া থেকে শিফট করা হয়েছে প্রোটিস্টার মধ্যে। আগে যেমন এই ক্ল্যামাইডোমোনাস বা ক্লোরেল্লা যেমন একটা অ্যালগি ছিল, প্ল্যান্টির মধ্যে ছিল, প্ল্যান্ট কিংডমের মধ্যে, কিন্তু এই দুটোরই সেল ওয়াল আছে ক্ল্যামাইডোমোনাস বা ক্লোরেল্লার, এদেরকেও কিন্তু প্রোটিস্টার মধ্যে নিয়ে আসা হয়েছে। ইট হ্যাজ পুট টুগেদার অর্গানিজমস which in earlier classification-এ যে সমস্ত অর্গানিজমগুলো এক জায়গায় ছিল were placed in different kingdom, পরবর্তীকালে সেগুলোকে ডিফারেন্ট কিংডমের মধ্যে দেওয়া হয়েছে। This happened because the criteria for classification changed, এবং পরবর্তীকালে এই ক্লাসিফিকেশনের যে ক্রাইটেরিয়া যার বেসিসে ক্লাসিফিকেশন করা হয়েছিল সেটা চেঞ্জ হয়েছে বলেই কিন্তু ক্লাসিফিকেশনের স্কিম চেঞ্জ হয়ে গেছে। This kind of changes will take place in future too, depending on the improvement in our understanding of characteristics and evolutionary relationship। এবং সায়েন্স তো কখনো থেমে থাকে না, ভবিষ্যতেও কিন্তু এই ক্লাসিফিকেশনের আমাদের বায়োলজির ইনফরমেশন, আমাদের কনসেপশন বাড়বে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ইভলিউশনারি বা ফাইলোজেনেটিক রিলেশনশিপের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তত কিন্তু আমাদের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাবে। ওভার টাইম an attempt has been made to evolve a classification system পরবর্তীকালে which reflects not only the morphological, পরবর্তীকালে মানে সময়ের সাপেক্ষে এরকম অ্যাটেম্প্ট হয়েছে অলরেডি, হ্যাঁ, মানে আগেকার যা হয়েছিল তার পরবর্তীকালে বলছি, কিছু ক্লাসিফিকেশন সেগুলো শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টার নয়, ফিজিওলজিক্যাল বা রিপ্রোডাক্টিভ সিমিলারিটি বা কখনো কখনো ক্ষেত্রে ইভলিউশনারি রিলেশনশিপ, এদেরকেও বেস করে কিন্তু ক্লাসিফাই করা হয়েছে। ইন দিস চ্যাপ্টার উইল স্টাডি ক্যারেক্টারিস্টিক্স অফ কিংডম মোনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফানজাই অফ দ্য হোয়াইটেকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই হোয়াইটেকার সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আমরা মোনেরা, প্রোটিস্টা বা ফানজাইয়ের কথা নিয়ে এসেছি। দ্য কিংডমস প্ল্যান্টি অ্যান্ড অ্যানিম্যাল কমনলি রেফার টু অ্যাজ প্ল্যান্ট অ্যান্ড দ্য অ্যানিম্যাল কিংডম রেসপেক্টিভলি। এটা কিন্তু আমরা এখানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে আমরা মোনেরা, প্রোটিস্টার, ফানজি পড়বো, আর এরপরে কিন্তু প্ল্যান্টি আর অ্যানিম্যালিয়া চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4-এ আমরা ডিটেলে পড়বো। আচ্ছা, এটা দেখো আমি একটা সামারি করে দিয়েছি তোমাদের। তাহলে দেখো টু কিংডম কনসেপ্ট আমরা জানি 17 ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন 1735, এবং ইনি অ্যানিম্যালিয়া আর প্ল্যান্টি দুটো গ্রুপে সমস্ত লিভিং অর্গানিজমকে ক্লাসিফাই করলেন। থ্রি কিংডম কনসেপ্ট কে প্রপোজ করলেন? আর্নেস্ট হেকেল 1866-এ করলেন, এবং ইনি কি করলেন? প্রথম প্রোটিস্টা একটা গ্রুপ নিয়ে এলেন, অ্যানিমেলিয়া প্ল্যান্টির সঙ্গে এলো প্রথম গ্রুপ প্রোটিস্টা। প্রোটিস্টাতে কারা ঢুকলো? যারা ইউনিসেলুলার ইউক্যারিওটস, তারা প্রোটিস্টার মধ্যে চলে গেল। অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টির মধ্যে থেকে যারা ইউনিসেলুলার এবং ইউক্যারিওটস, তারা প্রোটিস্টার মধ্যে চলে গেল। 1959-এ হার্বার্ট এফ কোপল্যান্ড ফোর কিংডম কনসেপ্ট প্রপোজ করলেন, এবং তিনি একটা মোনেরা বলে একটা নতুন গ্রুপ আনলেন। তাহলে তার চারটি কিংডম কি কি হলো? অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, প্রোটিস্টা এবং মোনেরা। মোনেরার মধ্যে কাদেরকে নিয়ে এলেন? সমস্ত প্রোক্যারিওটসদেরকে ঢোকালেন। ফাইভ কিংডম কনসেপ্ট এটা অলরেডি তোমরা জানো, আগে জেনেছো। 1969-এ রবার্ট হোয়াইটেকার প্রপোজ করেছিলেন। ইনি অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, প্রোটিস্টা, মোনেরার সঙ্গে ফানজাইকে নিয়ে এলেন, অর্থাৎ প্ল্যান্টির মধ্যেই ফানজাই আগে ছিল। প্ল্যান্টিরা তো অটোট্রপিক নয়, হেটেরোট্রপিক, তাহলে অটোট্রপিক আর হেটেরোট্রপিক একটাই গ্রুপে ছিল। এইখানে কিন্তু উনি প্রথম ফানজাইদেরকে আলাদা গ্রুপ করলেন। এর পরবর্তীকালে কার্ল উজ
থ্রি ডোমেন সিস্টেম বা সিক্স কিংডম কনসেপ্ট দুটোই প্রপোজ করেছিলেন 1977-এ। এই থ্রি ডোমেন সিস্টেমের মধ্যে কি ছিল, ওই যে মোনেরা গ্রুপটাকে উনি দুভাগে ভাগ করলেন, আর্কিয়া আর ব্যাকটেরিয়া, আর সমস্ত ইউক্যারিওটসদেরকে উনি ইউক্যারিওটার মধ্যে নিয়ে এলেন। আবার সিক্স কিংডম কনসেপ্টও কার্ল লুইসের দেওয়া, সেখানে উনি কি বলেন, অ্যানিম্যালিয়া, প্ল্যান্টি, প্রোটিস্টা, আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া আর ফানজাই। মানে ফাইভ কিংডম কনসেপ্টে যেটা মনেরা ছিল সেটাই আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে, সেটাই সিক্স কিংডমে চলে এসেছে। আচ্ছা, এবারে দেখো আমরা এমসিকিউ এ চলে আসি। তাহলে কি বলছে, টু কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই, এটা আনসার কি হবে, ক্যারোলাস লিনিয়াস। টু কিংডম ক্লাসিফিকেশন ডু নট ডিস্টিংগুইশ বিটুইন, ইউক্যারিওটিক প্রোক্যারিওটের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে না, ফটোসিনথেটিক নন ফটোসিনথেটিকের মধ্যে পারে না, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার মধ্যেও পারে না। তাহলে এর আনসার হবে অল অফ দিস। Which statement is not true? Classification into plants and animals was easily done and was easy to understand. Large number of organisms do not fall into either category. In two kingdom classification, the two kingdoms were Plantae and Animalia. Two kingdom classification was highly adequate. Highly adequate ছিল না, তাহলে not true হচ্ছে এই পয়েন্টটা, বাদ বাকি সবগুলোই true। তারপর কি বলছে নেক্সট কোশ্চেন, which of the following characteristic was further included after two kingdom classification? Cell structure, nature of cell wall, mode of nutrition, evolution, method of reproduction। এটার আনসার হবে অল অফ দিস। এই সব ক্যারেক্টারগুলোকেই কিন্তু নিয়ে আসা হয়েছিল পরবর্তী ক্লাসিফিকেশনের জন্য। প্রথম দিকে মরফোলজিক্যাল করা হয়েছিল, তারপর কিন্তু এগুলো কনসিডারেশনের মধ্যে নিয়ে আসা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ সেল ওয়াল অফ কাইটিন? কাইটিনের সেল ওয়াল আছে ফানজাইয়ের ক্ষেত্রে, তাহলে এটাকে আনসার হবে ফানজাই। নেক্সট, এবার আমরা দেখছি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই রবার্ট এইচ হোয়াইটেকার, আর এইচ হোয়াইটেকার। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ গিভেন ইন দ্য ইয়ার, এটা হবে 1969, এটা পড়িয়েছি তোমাদের অলরেডি। ফাইভ কিংডম ইনক্লুডস মোনেরা, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, অ্যালগি, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তাহলে ব্যাকটেরিয়া নয়, মোনেরা, ফাঞ্জি, অ্যালগিও নয়, তাহলে কি আনসার হবে, এ হবে, সি হবে, ই এফ জি, এ সি ই এফ জি, এ সি ই এফ জি, মানে এই থার্ড অপশনটা হবে আনসার। প্রোক্যারিওটস আর ইনক্লুডেড অনলি ইন, এটা হচ্ছে মোনেরা। সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া হচ্ছে একমাত্র গ্রুপ যেখানে সেল ওয়াল থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট ইন, একমাত্র গ্রুপ যারা প্রোক্যারিওটস তাদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, একমাত্র প্রোক্যারিওটিক গ্রুপ হচ্ছে মোনেরা। টিস্যু লেভেল অর্গানাইজেশন ইজ টোটালি অ্যাবসেন্ট ইন, যারা ইউনিসেলুলার তাদের মধ্যে টিস্যু লেভেল থাকবে না, যেমন সেটা হচ্ছে মোনেরা। হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন ইজ নট মেজরলি প্রেজেন্ট ইন, তাহলে হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন নট মেজরলি প্রেজেন্ট ইন, এটা হবে প্ল্যান্ট। প্ল্যান্টের ক্ষেত্রে এটা হেটারোট্রপিক দেখতে পাওয়া যায় না, বাকি সব গ্রুপের মধ্যেই দেখতে পাওয়া যায়। স্পাইরোগাইরা ইজ মাল্টিসেলুলার অর্গানিজম, এটা একটা অ্যালগি, মাল্টিসেলুলার অ্যালগি। কিংডম মোনেরা কন্টেন্স অল প্রোক্যারিওটিক অর্গানিজমস। ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস আর ইনক্লুডেড ইন দ্য গ্রুপ, এটা হবে প্রোটিস্টা। On the basis of modern classification, which of the following is a protist? On the এটা এই ক্লোরেল্লাকে, ক্লোরেল্লা, প্যারামিশিয়াম আর অ্যামিবা। ক্লোরেল্লা আগে অ্যালগির মধ্যে ছিল, মানে কিংডম প্ল্যান্টির মধ্যে, আর অপশন 2 অপশন 3 প্যারামিশিয়াম অ্যামিবা ছিল কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে। এখন এই সব গ্রুপগুলোকেই, মানে সব তিনটেকেই তোমার প্রোটিস্টার আন্ডার আনা হয়েছে, তাহলে অল অফ দিসটা হবে। প্যারামিশিয়াম অ্যান্ড অ্যামিবা ওয়ার ইনিশিয়ালি প্লেসড ইন হুইচ কিংডম? এটা হবে অ্যানিমেলিয়া। এই দুটো গ্রুপ আগে অ্যানিমেলিয়ার মধ্যে ছিল। ব্যাকটেরিয়া আর গ্রুপ ইন কিংডম, এটা হচ্ছে মোনেরা। তাহলে আমাদের এইটুকু ডিসকাশন আজকে হলো, খুব ভালো করে এটা শোনো, ফলো করো। আমরা আবার খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতে থাকবো। আমাদের শুনতে থাকো, তোমাদের যা ডাউট আমাকে বলো, কমেন্ট বক্সে লেখো, তোমাদের ভালো লাগলে সেটা আমার ভালো লাগবে।